8 জন এমপি সংসদে রয়েছে, কিন্তু এই 8 জন 100 জনের থেকেও শক্তিশালী ভাবে রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা শুনছি এখন নাকি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার যারা বলে 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, 5 মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? আমরা মনে করি ফ্যাসিস্টের দোষর চুপ, পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। এবং গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা দেখি পৃথিবীর কোন দেশ এই বর্তমান সরকারকে কোন ধরনের লোন দিচ্ছে না, ঋণ দিচ্ছে না, সহযোগিতা করছে না। চীন সফর করে এসেছে, শূন্য হাতে দেশে ফেরত এসেছে, কারণ এই সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, জনগণের ম্যান্ডেট 70% সেটা বাস্তবায়ন করছে না। এই সরকারের উপর থেকে সকল ধরনের আস্থা চলে যাচ্ছে, ফলে কোন দেশ ওই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত নয়। তারেক রহমান কোনো সহযোগিতা পাবে না যদি না তিনি জাতীয় ঐক্য দেখাতে না পারেন। আমরা মনে করছি এই সরকার পরিবর্তনের সরকার নয়, পরিবর্তনের শক্তি নয়। পরিবর্তন চাইতে হলে, সংস্কার বাস্তবায়ন করতে হলে এনসিপি কে ক্ষমতায় আনতে হবে। এনসিপির 8 জন এমপি সংসদে রয়েছে, কিন্তু এই 8 জন 100 জনের থেকেও শক্তিশালী ভাবে বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো সংশোধন বাচ্চা। এই সংশোধন বাচ্চার হলো জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। কথা বললে ওনারা গরম হয়ে যায়। তা আমরা বলবো, এই যে জারজ বাচ্চা সন্তানটার জন্ম দিয়েছে সংশোধন যে কমিটিটা, এটা দিয়ে সংসদে তারা আরেকটা বাংলাদেশের সাথে গাদ্দারি করলো। ওই যে থাকে না, যদি একটা কুমড়া পচা হয় ওইটার সাথে যদি আরেকটা কুমড়ো রাখা হয় অথবা আরেকটা ফল রাখা হয়, সেই ফলটা হলো পচে যায়। তো এই পচা ব্যবস্থায় আইসা হলো তারেক রহমান হলো দায়িত্ব নিয়েছেন। আমরা মনে করছিলাম যে পচা জিনিসকে উনি পরিষ্কার করবেন, পরিষ্কার করে উনি হলো একটু নির্ভেজাল থাকবেন। এই গত 5 মাসে যেটা আমাদের উপলব্ধি হইলো যে পচা ফলের সাথে উনি তো সেগুলোতে পরিষ্কার করলেন না, সেই পচা ফলের উপরে উনি শুয়ে থাকলেন। তো তারেক রহমান এবং তার যে হাওয়া ভবনের যে কিচেন ক্যাবিনেট এবং তার যে ভাই বেরাদার যে কোরাম রাষ্ট্র পরিচালনা শুরু করলো, সব পচা রোটেন অ্যাপেলগুলো একসাথে হইল। সংসদে তারা প্রথম দিনে একটা আকাম করে বসলো, নিয়ে আসলো হলো চুপ
চুপপুরে। সবাই হলো বিরোধিতা করলো এবং বলল আমরা হলো ওয়াক আউট করব। সেই বিষয়ে তারা কর্ণপাত না করে সেখানে চুপ্পুকেই তারা রাখলো। এরপরে তাদেরকে বলা হলো যে বাংলাদেশে একটা বড় বিষয়, সেটা হলো সংস্কারের বিষয়। এটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে সংস্কারের বিষয়ে। পরে লাস্ট পর্যন্ত বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো সংশোধন বাচ্চা। এই সংশোধন বাচ্চার হলো জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনে আমরা বারবার বলেছিলাম, সালাউদ্দিন ভাই, আমি ওনার বাসায় গিয়েও বলেছি যে আপনি কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না। বলল যে সংস্কারের পক্ষে যদি আমি আসি তাহলে যে সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না, সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তো আমি বললাম এটাই তো হলো বাংলাদেশ, আপনি তাহলে বাংলাদেশের এটা বিরোধী কোন জিনিসটা নিয়ে আসতেছেন? যেভাবে আছে বাপদাদারা চালাইছে এভাবে হলো চালাইতে হবে। তো বাপদাদারা যদি এভাবে চালায় থাকে তাহলে গত 31 দফা দিয়ে 17 বছর ধরে মানুষকে ভেলকিবাজিগুলা কারা দেখাইলো? কথা বললে ওনারা গরম হয়ে যায়। তো আমরা বলবো এই যে জারজ বাচ্চা সন্তানটার জন্ম দিয়েছে সংশোধন যে কমিটিটা, এটার দিয়ে সংসদে তারা আরেকটা বাংলাদেশের সাথে গাদ্দারি করলো। এখন এইভাবে এটা এত পচে গিয়েছে, এই পচা জিনিস নিয়ে আমাদের আর কোনো কথা বলার প্রয়োজন নাই। তারেক রহমানের যেই স্বপ্ন বাস্তব মানুষের আকাঙ্ক্ষার জায়গায় তারা ছিল, এটার হলো এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে। এই জন্য যে এক্সপায়ারি ডেট নিয়ে যে প্রোডাক্ট, এটা আসলে বাংলাদেশে চলে, বিদেশে এটা চলে না। আমি বিদেশে গিয়েছিলাম, সকালবেলা যে প্রোডাক্টটা এসেছে এটা যদি 2 দিন পরে এক্সপায়ারি ডেট হয়, সেটা যদি কোনো সুপার স্টোরে রাখা হয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হয়। আর বাংলাদেশে হলো আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করি অধিকাংশ হলো এক্সপায়ারি ডেটের। 10 গ্রামের জায়গা হলো 6 গ্রাম দিয়ে রাখে এবং তারা হলো সগৌরবে প্রচার করে আমরা বড় ব্যবসায়ী, প্রিয় তারেক রহমান, আমরা আপনাকে সরকারে আরো 5 বছর রাখতে চাই। গুলশান অফিসে আমি হাজিরা দিয়েছি, আগেও আজকেও দিলাম। এই ধরনের ব্যবসায়ীদের নিয়ে আছি। এখন যাদের নিয়ে আমরা আছি তো পুরাটাই নষ্ট, তাহলে কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করতে হবে? সেটা হলো আমাদের এই কুসংস্কার থেকে বের হয়ে সংস্কারের যাত্রায় বিসমিল্লাহ। ঘাটে ঘাটে জুড়ায় জুড়ায় কোনায় কোনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার বাঁকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পাওয়ার কমাটের অসুবিধা নাই, আমরা এটাই চাই। সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেইটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চোরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চোরদেরকে সহায়তা করে। গডফাদাররা আছে জায়গায় জায়গায়। সম্মানিত ভাইয়েরা, একটুখানি রাস্তা, তারপরে আমাদের হকার ভাইয়েরা সেখানে দোকান বসে রেখেছে। কেন তাদেরকে এইখানে বসতে হবে? হ্যাঁ, তাদের রুজি রোজগারের অবশ্যই প্রয়োজন আছে। তাদেরকে সম্মানজনক জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না কেন? চলাচলের রাস্তা কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? কে তুলে দিয়েছে? দাগ কেটে কেটে কে ওদের কাছে এগুলা বিক্রি করে? আপনারা সব জানেন না এগুলা? অবশ্যই জানেন। এটা নিরসন করার দায়িত্ব সরকারের। আপনাদের হয়ে সংসদের ভিতরে আমরা চিৎকার দিয়ে কথা বলেছি, যেগুলার আমরা সমাধান চাই। সমাধান যাদের হাতে তাদেরকেই সমাধান করতে হবে। তারা যদি সমাধানে হাত দেন জনগণ, আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কিন্তু হাত যদি না দেন, এই বোঝা যদি আরো ভারী হয় তাহলে একসময় বোঝা গিয়ে তাদের গাড়ে পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের সাবজেক্ট এটি নয়। আমি কার্যত দুঃখ প্রকাশ করতেই দাঁড়িয়েছিলাম যে ওই সময়টা যে আমি সাথে সাথে রেসপন্স করতে পারি নাই। পরে এসেছি, আস্তে আস্তে অনেকটা সমাধান হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ ওই পানি চলে গেছে। কিন্তু পানি যে আবার আসবে না তার কোনো গ্যারান্টি আছে? কারণ মদিনা এইখানে নালা নর্দমা যেগুলো আছে, ড্রেন যেগুলো আছে, অবস্থা তো যা ছিল তাই রয়ে গেছে। আমাদের লোকেরা সাময়িক কিছু কাজ করে একটু পরিষ্কার করে দিয়েছে, এটা তো সাময়িক উপশম। এর স্থায়ী সমাধান হতে হবে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি, আপনারা দোয়া করবেন। আজকের বিষয় হচ্ছে জুলাই 24। জুলাই এসেছিল এই জন্য এই দেশের জনগণকে
খুন, গুম, হত্যা, দর্শন এবং আয়নাগর থেকে মুক্তি দেওয়ার জন্য। বহু রাজনীতিবিদ একসাথে জেলে ছিলাম। 24 সালের নির্বাচনের নামে যে প্রহসন হলো আমি আর দামি, সেই সময় আমরা জেলে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমরা একসাথে। নির্বাচন যখন হয়ে গেল, জানুয়ারির 7 তারিখ না 4 তারিখ ভুলে গেলাম, 7 তারিখ, এই নির্বাচনের পরে সবাই আমরা একসাথে বসলাম, আমার রুমেই বসলাম। কি করা যায়? অনেকের কণ্ঠে হতাশার সুর, কিছুই হবে না, ওরা 41 সালের কথা বলেছে, ওই পর্যন্ত মেরে কুটে ওরা থাকবে, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সবাই হতাশ। আমি বলেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আশাবাদী হন, শক্তিশালী হন। নেতারা জেগে থাকলে জনগণও জেগে থাকবে ইনশাআল্লাহ। আপনারা হতাশ হলে জনগণ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে। আমরা তখন জানতাম না জুলাই এদেশের মানুষের মুক্তির পয়গাম নিয়ে আসছে, এটা আমরা জানতাম না। আমরা অবশ্য জুলাইয়ের আগেই জেল থেকে একে একে বের হয়ে গেলাম। তবে আমার সৌভাগ্য হয়েছিল সবার চাইতে বেশি সময় জেলে থাকার। এটি আমার সৌভাগ্য। ফ্যাসিস্ট সরকার 3 বার আমাকে তাদের আমলে জেলে নিয়েছে। আমাকে নিয়ে আগে ছাড়ে পড়ে, লম্বা সময় রাখে, আমার প্রতি দারুণ দরদ থাকে যে তুমি বাইরে বড় কষ্ট করেছো, কয়েকদিন এখানে বিশ্রাম না। আমি দেখি যে নেতৃবৃন্দ অনেক দলের ঢুকে বের হয়ে যায় 1 মাস 1.5 মাস। আমার বছর না পড়লে আমার মেয়াদ পূরণ হয় না। তারপরে আমরা সবাই বের হলাম। ওরা ধারণা করলো আমি নির্বাচন তো করেই ফেলেছি, আরো 5 বছরের বুকিং হয়ে গেছে, এখন এগুলাকে একটু ছেড়ে দিই। বাইরে আসলাম, আলহামদুলিল্লাহ অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলাম। মনে হলো একটা গুমট আবহাওয়া সমাজের মধ্যে তৈরি হয়েছে। সমুদ্রে যখন গুমট আবহাওয়া তৈরি হয়, তার পরবর্তী পরিণতি হচ্ছে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়। মনে হচ্ছিল একটা ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যেই ঘূর্ণিঝড় ফেসিবাদকে তছনছ করে দিয়েছে। এমনকি ওদেরকে সাতু বানিয়ে বাংলাদেশেও থাকতে দেয় নাই, এখান থেকে অন্যত্র উড়িয়ে দিয়েছে। এখন তারা ওখান থেকে মাঝে মাঝে একটু বাপ সাপ দেখায়, এই চলে আসলাম। আমার গোনা মতো 13 বারের ক্যালেন্ডার ফেল করেছে, এখন 14 নম্বর বার আগামী ডিসেম্বর। এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য। আসো, ফিরে আসো। আমাদেরকে এমন ভাবে সংসদের ভিতরে বিবৃতি পড়ে শোনানো হয়, মনে হয় যেন এখন তেলের উপর দিয়ে বাংলাদেশ ভাসতেছে, তেল তেলা অবস্থা আমাদের। তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। মোটরসাইকেলের যারা চালক মালিক, পাম্পে যারা এই সেবা দিয়ে থাকেন, জ্বালানি পাম্পগুলোতে, সেই জায়গাগুলো মূলত দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। কোন কোন গাড়ি গতকাল রাত্রে 9টা থেকে অপেক্ষমান। আমি যখন যাই তখন বাঁচতেছে 12:30, দুপুর 12:30। চিন্তা করো, প্রায় 15 ঘন্টা সময় ধরে তারা অপেক্ষায় প্রহর গুনছেন, কখন তাদের একটু জ্বালানি তারা সংগ্রহ করতে পারবে। আমার ধারণা এখানে কোনো মালিক নেই। আমি যাদের সাথে দেখা করেছি তারা সবাই হয়তো চালক, কারণ কোনো মালিক এত দীর্ঘ সময়, যার একটা গাড়ি আছে, তিনি ওই বসে বসে 15 ঘন্টা অপেক্ষা করবেন, এই ধৈর্য তার আছে বলে আমি মনে করি। একটু সময় রোদের মধ্যে চালক ভাইদের সাথে কাটিয়েছি, বা মালিক থাকলে তাদের সাথে কাটিয়েছি। প্রত্যেকটা মানুষ হাঁপাচ্ছে, ঘাম ঝরছে, অপেক্ষায় আছে কখন এক ফোঁটা তেল পাবে। মালিকরা চালকের এই কষ্ট বুঝবে কিভাবে? তিনি বরঞ্চ ঘরে বসে হয়তো বারবার ফোন দিচ্ছেন, এই তুমি কখন আসতেছো, ছেলেমেয়েরা স্কুলে যাবে, অথবা স্কুল থেকে নিয়ে আসতে হবে, অমুক অফিসে যাবে, আমি বাজারে যাব,
তুমি কখন আসবে, তেল পেয়েছো? তিনি বারবার তাকে তাগদা দিচ্ছে। সে করবে টাকা, তেল তো তার হাতে নেই, তেল যেখান থেকে পাবে ওখানে সে পৌঁছতে পারছে না। বহুদূর 2, 1.5, 2.5 কিলোমিটার পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে আছে। রোজ সংসদ ভবনের পাশে 2টা পাম্প আছে, রাস্তার পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে আড়াআড়ি করে। ওই 2টাতেও গেলাম। সেখানে যাওয়ার সময় দেখলাম যে এক একটা পাম্পে কেন্দ্র করে প্রায় 2.5-3 কিলোমিটার গাড়ির লাইন। মোটরসাইকেলের লাইন হবে 1 কিলোমিটারের মতো, কারণ তারা আড়াআড়ি একটার পাশে আর একটা, 2টা 3টা দাঁড়ায় যায়, কিন্তু গাড়ি তো একটার পিছনে একটা। যখন মোটরসাইকেলের লোকদেরকে জিজ্ঞেস করলাম কতক্ষণ, সর্বোচ্চ পাইলাম 5.5 ঘন্টা। কতটুকু পান? বলে যে এই পর্যন্ত অপেক্ষা করে সর্বোচ্চ 500 টাকার তেল পাই। গাড়ির চালক বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কতটুকু পান? বলে যে আমরা সর্বোচ্চ 2000 টাকার জ্বালানি পাই। এই 2000 টাকায় আপনার চলে? কেউ বলে হ্যাঁ চলে, কেউ বলে চলে না। আমি বললাম যে দিনে কয়বার নেন? তো একটু ক্ষোভের সাথে হাসলেন অনেকেই, হাইসা একবারেরই দেখা পাই না, কয়বার নেই। আমি বললাম যে আপনাদের সম্পর্কে বলা হচ্ছে যে আগে তেলের যে কাটতি চাহিদা ছিল, বিক্রি ছিল, এখন নাকি অনেক বেড়ে গেছে, এবং আপনারা বেশি বেশি নিয়ে স্টোর করেন, কেউ আবার বিক্রি করে দেন। তখন যে লোকেরা কি সব কথাবার্তা বলেছে আমি এগুলো বলতে পারবো না। এগুলা কার্যত মরার উপরে হাড়ার ঘা। একদিকে তেল পাচ্ছে না, আরেকদিকে তাদেরকে তেল পাচারকারী বা তেল চুর বানানো হচ্ছে। আফসোস। বলছিলাম শ্রমিকদের কষ্টের কথা। যারা বাইক বা রাইডার, তাদেরকে জিজ্ঞেস করলাম সারাদিনে কত রুজি করতেন আগে? বলে যে 1,500 থেকে 2,000 টাকা। এখন বলে 600 থেকে 700 টাকা। কেন? প্রথমত তেলের সংকট, দ্বিতীয়ত সময় নাই, সময় তো চলে যায় তেল সংগ্রহ করতে। আর আমরা তো মানুষ, 24 ঘন্টায় তো কিছু ঘুমাইতে হয় আমার, এই দিয়ে পরিবার চলে না। তাহলে আপনি এই পেশা, কোন পেশায় যাবেন? সব দিকেই তো বেকারের মিছিল। এটা আমার আত্মনির্ভরশীল একটা পেশা ছিল, এই দিয়ে তো চলতো, এখন তো পারছি না। এখন যাবো ইনশাল্লাহ নিত্যদিনের যে কমোডিটিস, পণ্য যেখানে বিক্রি হয় সেগুলোও দেখবো। আগে নিজের হাতেই বাজার খরচ করতাম, এখন যে কোনো কারণে সময়ের অভাবে পারি না। যাওয়া উচিত, দেখা উচিত বাজারে সাধারণ ক্রেতাদের, মানুষের কি অবস্থা। শুনতেছি অনেক কিছুরই দাম বেড়ে গেছে, বাস্তবে গিয়ে যাচাই করে। একটা পাম্প পাইলাম ব্যতিক্রম, সে বললো আগের চাইতে বেশি এখন বিক্রি হয়। আর বললো অন্যান্য পাম্প গুলা বললো যে আমরা আগে যে পরিমাণ তেল পাইতাম, এখন কেউ বললো 3 ভাগের 1 ভাগ পাই সারাদিনে 24 ঘন্টায়, আর কেউ বললো যে অর্ধেক পাই। একটা পাম্প বললো আগের মতোই পাই, একটু কম বেশ হয়। তো আপনি তেল কেমনে বেশি বিক্রি করেন? বললো যে চাহিদা বেশি, এই জন্য। আমি বললাম আচ্ছা, ভালো কথা। আগে একটা গাড়িতে যে যত চাইতো তত দিতেন কিনা? বলে হ্যাঁ তা দিতাম। বলে এখন দেন? না দিই না। এখন কত দেন? ম্যাক্সিমাম 2,000 টাকার তেল দিই। তাহলে আগে একজন মানুষ 10,000 টাকার তেলও নিত, সেই গাড়ি আপনি ভর্তি করে দিতেন। এখন 10,000 টাকার তেল যদি 2,000 করে ভাগ করে দেন, তাইলে 5টা গাড়িতে আপনার দোকান নজরুলটা। বলে হ্যাঁ। বলে একটা গাড়িতে নজরুল ঢুকানো আর বের করা এবং তেল দেওয়ার যে সময় যায়, 5টা গাড়িতে কম যাবে না বেশি যাবে? বেশি যাবে। আমি বললাম আপনি কি 24 ঘন্টা খোলা রাখেন? জি না। কি করেন? ওই যে 11টা থেকে 11টা আমার বন্ধ থাকে, রাত 11টা থেকে সকাল 11টা। আপনার বিক্রয় ঘন্টা কমে গেল অর্ধেক, আর আবার আপনি বিক্রি করেন বেশি। আমি বললাম ভাই আমি তো সায়েন্সের ছাত্র, আমাকে তো ম্যাথমেটিক্স ফলো করতে হবে, আমার একটু মিলিয়ে দেন। এখন দেখি যে নার্ভাস হয়ে গেছে। আসলে এটা শেখানো এবং এটা ছিল অ্যারেঞ্জ বলি আমি যা বুঝলাম, যে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এরপরে একটা একটা করে যখন আমি মিলাইতে লাগলাম, এখন সে হেরে গেছে, আর পারে না। এখন যারা ক্রেতা তারা এসে মাথার উপরে ভিড় পড়েছে, শত শত মানুষ বলে যে উনি মিথ্যা বলতেছে, সঠিক বলেন। আরো নার্ভাস হয়েছে। আমি লোকদেরকে বললাম যে ভাই আপনারা একটু সরে নামতে, এখান থেকে কথা বলি। কিন্তু মানুষের কষ্ট, মনের যে কষ্ট, এই কষ্টে সবাই হুমড়ে খেয়ে আসছে।
আমরা জিজ্ঞেস করলাম আপনাদের জন্য আমরা কি করতে পারি। আপনারা আমাদের জন্য সংসদে কথা বলবেন, বাইরে কথা বলবেন। যদি এই কথাগুলো বলতে পারেন তাহলে হয়তো আমাদের দুঃখ কিছু লাঘব হতো। আমি শ্রমিকদের এই কষ্টের কথাটা তুলে আনলাম কেন, এখানেও কিন্তু কোনো পাম্পে গিয়ে কোনো মালিকের দেখা পাইনি, তারাও শ্রমিক যারা এই তেল বিক্রি করতেছে, মালিক তো করে বসে আছে। সমস্ত ঝামেলা কিন্তু মোকাবেলা করতে হচ্ছে ওই শ্রমিক বাইরে, এখানেও শ্রমিক ওখানেও শ্রমিক। আমি ইন্ডাস্ট্রি মালিকদেরকে জিজ্ঞেস করলাম, বিজিএমইর একজন বড় দায়িত্বশীলকে জিজ্ঞেস করলাম যে আগে যে ফার্নেস অয়েলটা পেতেন আপনাদের প্রয়োজনে বা ডিজেল পেতেন হেভি ডিউটি জেনারেটর গুলা চালানোর জন্য, এখন পান না? এখন পাই, তবে পাই যদি বাড়তি টাকা দিই, পাম্প থেকে নয় অন্য জায়গা থেকে। আমি বললাম যে অন্য জায়গা থেকে যে তেল আপনি বাড়তি টাকা দিয়ে কিনবেন, একদিকে আপনার আর্থিক লস, আরেকদিকে ওই তেলের মধ্যে যদি ভেজাল মিশিয়ে দেয় তো আপনার মোটরই তো নষ্ট হয়ে যাবে। হচ্ছে ইতিমধ্যে, মানে একটা সর্বগ্রাসী ধ্বংসের মধ্যে দিয়ে আমরা আগাচ্ছি। এই বিষয়ে যখন আমরা সংসদে কথা বলতে চাই তখন আমাদের নোটিশ গুলা আমলে আনা হয় না, সরকার ভয় পায়। আরে আপনি ভয় পাবেন কেন? এই সমস্যা তো সরকার সৃষ্টি করে নাই, এই সমস্যা সৃষ্টি হয়েছে দুনিয়ায় চলমান যুদ্ধের কারণে। বরঞ্চ এখানে আমরা সবাই মিলে যদি খোলামেলা কথা বলি তাহলে একটা জাতীয় ঐক্যমতে আমরা বসতে পারবো, একটা রাস্তা বের হবে। কিন্তু তথ্যই যদি সঠিক দেওয়া না হয়, আমাদেরকে এমন ভাবে সংসদের ভিতরে বিবৃতি পড়ে শোনানো হয়, মনে হয় যেন এখন তেলের উপর দিয়ে বাংলাদেশ বাসতেছে, তেল তেলা অবস্থা আমাদের। তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। আমরা অনুরোধ করব, লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। আমরা সহযোগিতা করবো। এই দেশ শুধু আপনাদের না, এই দেশ আমাদের, এই দেশ জনগণের দেশ, এই দেশ 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, আমরাও তার অংশীদার। মানুষ ভালো থাকলে আপনি আমিও ভালো থাকবো। তো কেন ভালো থাকার চেষ্টা সবাই মিলে আমরা করবো না? অবশ্যই আমরা করবো। কিন্তু যদি জাতিকে নিয়ে লুকোচুরি করা হয়, অধিকন্ত যদি বলা হয় যে পাম্পের তেল আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে, মজুত করছে এবং চুরাই পথে বিক্রি করছে, তাহলে একদিকে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে রাস্তায় নিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা, আরেকদিকে তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে তেল চুরি হিসেবে সাব্যস্ত। এটা তো হতে পারে না ভাই, আমরা এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সঠিক স্বচ্ছ অবস্থা এবং তথ্য জানার অধিকার এদেশের প্রত্যেকটি নাগরিকের। কারণ সরকারের অর্থনীতির চাকা ঘুরে নাগরিকদের ট্যাক্সের টাকায়, এবং এই দেশে আজকে জন্ম নেওয়া শিশু থেকে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা তারা সকলেই ট্যাক্স পরিশোধ করেন। যে কোনো কিছু কিনতে গেলে ভ্যাট দিতে হয়, অগ্রিম ট্যাক্স দিয়ে জিনিস কিনতে হয়, সবাই ট্যাক্স পেয়ার। রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন, মানুষের কাছে হাত পেতে সারাদিনে ভিক্ষার মাধ্যমে রুজি করেন, তারাও ট্যাক্স দেয়, তারাও জিনিস কিনতে গেলে ভ্যাট দিয়ে জিনিস কিনে। সুতরাং জনগণের ট্যাক্সের টাকাই হচ্ছে সরকারের তহবিলের প্রধান খাত। দ্বিতীয় কাজটি হচ্ছে বিদেশ থেকে আনা ঋণ। তৃতীয় খাত হলো বিদেশি অনুদান। এই সব কিছু জনগণের জন্য। অতএব জনগণের টাকার হিসাব দিতেই হবে এবং সেই মোতাবেক চলতে হবে। দর্শক, শুভ নববর্ষ, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। ভোটের মাধ্যমে বিএনপির উপর বদলা নিতে চায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। প্রশ্ন হলো, জাতীয় সংসদ নির্বাচন তো হয়ে গেছে, তাহলে কিভাবে ভোটের মাধ্যমে বদলা নেওয়ার পরিকল্পনা করছে দলটি? আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে, প্রথমত আইনজীবী সমিতির মতো পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন এবং দ্বিতীয়ত ধাপে ধাপে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে দলটি বিএনপিকে আওয়ামী লীগের ভোট ব্যাংকের হিসেব বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় বাংলাদেশে এ নিয়ে দলটির নেতারা গত কয়েকদিনে একাধিক বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির বাধার মুখে এসব নির্বাচনে যদি আওয়ামী লীগ দলীয় ব্যানারে বা এককভাবে নির্বাচন করতে না পারে, তাহলে দলটির নেতারা বিরোধী জামাত এনসিপিকে সমর্থন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার সাথে জামাত ও এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। জামাত ও এনসিপি নেতারাও মনে করছেন
পেশাজীবী সংগঠন এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সাথে গোপন বোঝাপড়া করতে কোনো সমস্যা নেই। দল দুটির নেতাদের দাবি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 14 এপ্রিল চট্টগ্রামে গিয়ে এক সময়কার আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের সাথে এনসিপি নেতা ও সাংসদ হাসনাত আব্দুল্লাহর বৈঠকের পর এই গোপন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিদেশের অনেকগুলো পক্ষের সমঝোতায় আওয়ামী লীগের সমর্থকরা দলটির নেতাদের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু বিএনপি সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করে সেই সমঝোতার হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। এখন আওয়ামী লীগও পাল্টা জবাব দেওয়ার ছক করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 11 মে সন্ত্রাস বিরোধী আইনটি সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আগে আইনটিতে কোনো দল বা সত্তাকে নিষিদ্ধ করার বিধান ছিল, কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। এই সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে পরদিনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই আদেশের কারণে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করেছিল, যে কারণে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। যদিও এভাবে একটি দলের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এবং তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়টি নিয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট দিয়েছিল। জনশ্রুতি আছে, জামাত এনসিপি ঠেকাতে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল। এমনকি দলটির অনেক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপির জন্য অনেক আসনে ভোটও চেয়েছিল। ভোটার প্রচারে নেমে বিএনপি নেতারাও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছিলেন। এমনকি খোদ দলটির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই এভাবে কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনে বিএনপি জেতার পর আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে ধারণা ছিল বিএনপি কৃতজ্ঞতাবশত হলেও তাদের দলের স্বাভাবিক কার্যক্রম চালাতে দিবে। সেজন্য নির্বাচনের পরপরই দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতে দেখা গিয়েছিল। তখন এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, বিএনপির পরোক্ষ সমর্থন থাকায় আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়গুলো খুলতে পারছে। পরে অবশ্য কয়েক জায়গায় হামলা হলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো খোলার প্রবণতা কমে আসে। এরই মধ্যে চলতি মাসে সংসদের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার যেভাবে জারি করেছিল ঠিক সেভাবেই সংসদে পাশ করে বিএনপি। ফলে আওয়ামী লীগের কার্যক্রমের নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা বৈধতা বহাল থাকে। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হতাশ হয়। অনলাইনে অনেকে সংসদ নির্বাচনের সময় বিএনপিকে ভোট দেওয়ার খেসারত হিসেবে বিষয়টিকে তুলে ধরেন। সূত্রগুলো বলছে, আইনটি সংসদে পাশ হওয়ার পর প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতা কর্মীরা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে করণীয় কি তা নিয়ে আলোচনা হয়েছে। কলকাতায় ও ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের দুটি শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে নেওয়া যে সিদ্ধান্তগুলোর কথা জানা গেছে সেটি হলো, সামনের কিছু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জবাব দিতে চায় আওয়ামী লীগ। সেক্ষেত্রে প্রথমত পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন। শিক্ষক সমিতি, চিকিৎসক, প্রকৌশলী সহ বেশ কিছু শক্তিশালী পেশাজীবী সংগঠন আছে যাদের বেশিরভাগের নির্বাচন কোরবানির ঈদের আগেও পরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সামনে বেশ কয়েকটি আইনজীবী সমিতি নির্বাচন আছে, যেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের শক্ত অবস্থান আছে। বার কাউন্সিলের নির্বাচন আগামী 19 মে অনুষ্ঠিত হবে। দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক এই সংস্থার 14 জন সদস্য নির্বাচনের জন্য তফসিল অনুযায়ী 9 থেকে 16 এপ্রিল মনোনয়ন জমা, 23 এপ্রিল বাছাই এবং 19 মে ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচনে কারাবন্দী ব্যারিস্টার সুমন এবং জামাতপন্থী আইনজীবী শিশির মনির অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আওয়ামী সমর্থিত প্যানেল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিএনপি পন্থী আইনজীবীরা প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ আছে আদালত পাড়ায়। এছাড়া আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচন আগামী
13 ও 14 মে অনুষ্ঠিত হবে। ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা বারের নির্বাচন আগামী 29 ও 30 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা বারে আওয়ামীপন্থী আইনজীবীদের খুব শক্ত অবস্থান আছে। আওয়ামী লীগ সরকার আমলে 2024-25 মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এছাড়া দেশের 64টি জেলায় অনেকগুলো আইনজীবী সমিতি নির্বাচন হবে চলতি বছরে। এসব বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট এবং ঢাকা বার সমিতি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামীপন্থী আইনজীবীরা। দলটির বৈঠক সূত্রে জানা গেছে, যেহেতু বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা এবার আলাদাভাবে নির্বাচন করছে, সে কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের জেতার সম্ভাবনা বেশি। কিন্তু বেশ কয়েকটি বার সমিতিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির বাধার মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা সরাসরি দলীয় প্যানেলে নির্বাচন করতে না পারলে স্বতন্ত্র প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা আইনজীবীদের অধিকার রক্ষা ব্যানারে স্বতন্ত্র প্যানেল দিতে পারে। যদি সেটিও সম্ভব না হয়, তাহলে আওয়ামীপন্থী আইনজীবীরা জামাতপন্থী আইনজীবীদের ভোট দিবে, যাতে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে হারানো যায়। অন্য পেশাজীবী সংগঠনগুলোকে একই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনগুলোকে ঘিরে ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার ছক কষছে। যদিও বিএনপি ক্ষমতায় আসার পরপরই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা শোনা গিয়েছিল। বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের করা স্থানীয় সরকার উইংগুলোকে প্রশাসক নিয়োগের অধ্যাদেশ আইন হিসেবে পাশ করার পর এ নির্বাচন কবে হতে পারে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 2024 5 আগস্টের পর আওয়ামী লীগের টিকিটে বিজয়ী জনপ্রতিনিধিদের বড় অংশ আত্মগোপনে চলে গেলে 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 61টি জেলা পরিষদ ও 495টি উপজেলা পরিষদ ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। সেখানে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখে। যদিও ইউনিয়ন পরিষদের কাঠামো বহাল রাখা হয়, তবে যেখানে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি সরকার গঠনের কয়েকদিনের মধ্যে 12টি সিটি কর্পোরেশন ও 54টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তবে উপজেলা ও পৌরসভায় এখনো কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। ইসি নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী মোট 4,653টি প্রতিষ্ঠান নির্বাচনের উপযোগী হয়ে গেছে। এর মধ্যে রয়েছে 3,755টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, 495টি উপজেলা পরিষদ, 12টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা মনে করেন, সরকার দেরি করলেও স্থানীয় সরকার নির্বাচনগুলো দিতেই হবে। প্রায় 19 মাস ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া চলছে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার যাত্রা শুরুর পর চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানা যায়। সরকার যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে, স্থানীয়ভাবে তাদের পারফরমেন্সও ভালো নয়। সেজন্য স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা করছে ধাপে ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও দ্বিতীয় ধাপে পৌরসভার ভোট গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন এবং সবশেষে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার স্থানীয় সরকার বিভাগ। সরকার একটি সূত্র বলছে, আগামী ঈদুল আজহার পর দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকারের অধিকাংশ প্রতিষ্ঠান এখন নির্বাচন উপযোগী হলেও কখন ভোট হবে তা সরকারের উপর নির্ভর করছে। কেননা এই ভোটগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে স্থানীয় সরকার, কমিশন কেবল ভোটের আয়োজন করে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের 4 জন শীর্ষ নেতা দাবি করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের একটি বড় অংশ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ভোট। আওয়ামী লীগের ভোট নিয়ে যে নির্বাচনের আগে দলগুলোর মধ্যে কারাকারি লেগেছিল তা নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক দিয়ে বিএনপিকে জবাব দিতে চায়। ইতিমধ্যে দলটির সভানেত্রী শেখ হাসিনা দলটির নেতাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতা।
সেজন্য ইতিমধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। দলটির একাধিক সূত্র বলছে, গত এক সপ্তাহে স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার জেলা কমিটি এবং যুবলীগের কুষ্টিয়া ও চট্টগ্রাম উত্তর কমিটি দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রলীগের 50টি থানা ও উপজেলা কমিটি দেওয়া হয়েছে। দর্শক, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তারপরও কোনো কারণে আওয়ামী লীগের নেতারা যদি নির্বাচন করতে না পারেন, তাহলে বিএনপি প্রার্থীর বিপক্ষে যাদের শক্তিশালী অবস্থান থাকবে তাদের পক্ষে কাজ করবে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। আওয়ামী লীগের নেতারা বলছেন, এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন নিয়ে বিএনপির বিরোধী পক্ষগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে। 14 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই মঞ্জুর আলম ছিলেন একসময় আওয়ামী লীগ নেতা মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। 2010 সালে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে চমক সৃষ্টি করেছিলেন তিনি। মেয়র হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছিলেন। আবার 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসনে আওয়ামী লীগের মনোনয়নে ব্যর্থ হন মঞ্জুর আলম। জানা গেছে, চট্টগ্রাম থেকে সাবেক মেয়র মঞ্জুরকে এনসিপি প্রার্থী হিসেবে দাঁড় করাতে চায়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, যদি চট্টগ্রামে দলটির শক্তিশালী কোনো প্রার্থী মামলা বা অন্য কোনো কারণে নির্বাচন করতে না পারে, তাহলে তারা বিএনপি বিরোধী প্রার্থীকে সমর্থন দিবে। আবার কয়েকদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সিলেটে গিয়েছিলেন। সেখানে তিনি তার দলের মেয়র প্রার্থী নিয়ে আলোচনা করেন। সে আলোচনার পর আওয়ামী লীগের সিলেটের কয়েকজন নেতা যারা এখন লন্ডনে থাকেন, তাদের সাথেও জামাতের নেতাদের কথা হয়েছে। সব মিলিয়ে পেশাজীবী হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন, ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার কৌশল আঁটছে আওয়ামী লীগ। সেটি নিয়ে এরই মধ্যে জামাত ও এনসিপি শীর্ষ